একটি ষড়যন্ত্র তত্ত্বের কথা আমরা শুনি যে আসলে আওয়ামী লীগ বা তার এজেন্সিরাই ভিতর থেকে এগুলি মানে এগুলি করে থাকতে পারে বা করতে পারে। এই ব্যাপারে আপনার কাছে কি মনে হয় যে জনাব তারেক রহমানের ডাকে তো অনেক মানুষ গ্রেফতার হচ্ছেন, তার ডাকে আন্দোলন করছেন, তো সেটা আরেকটা একটা মানে একটা এরকম কথা কি আসলে বলা যায় না যে তিনি খুব আরামে থেকে দূর থেকে মানে কারণ এই আন্দোলন যদি সফল হয় সবচেয়ে বেশি মানে যেটাকে বলে হচ্ছে ভালো জায়গায় থাকবেন তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, আরো বড় হবেন, কিন্তু আন্দোলন করবে হচ্ছে সাধারণ মানুষ। এটা এক ধরনের স্বার্থপরতা হলো কিনা? বিএনপি কে রাজনীতি থেকে আউট করে দেওয়ার জন্য আওয়ামী লীগ তার এজেন্সি দিয়ে এটি করতে পারে, এরকম কেউ কেউ মনে করতেছে। পলিটিক্স তো খুব খারাপ জায়গা, পুরো পলিটিক্সটাই তো বন্ধ হয়ে গেছে। আর 28 তারিখের কথা যেটা আপনি বলছেন, 28 তারিখে তো ওই সাউন্ড গ্রেনেড পুলিশ মেরেছে। 28 তারিখে তো দেখুন আমরা অনেক বড় বড় পাবলিক মিটিং করেছি, আমরা অনেক বড় বড় পাবলিক মিটিং এর সাথে ছিলাম, আমরা জানতাম যেখানে এত লোক আমরা অ্যারেঞ্জ করার বা বিএনপি অ্যারেঞ্জ করার চিন্তা করে, সেখানে কিন্তু মারামারি করার ইচ্ছা থাকে না। মারামারি করার বডি ল্যাঙ্গুয়েজ অন্য জায়গায় থাকে। এত বড় মিটিং করার পর মারামারি করার ইচ্ছা থাকে না। সেটা তো পুলিশ সাউন্ড গ্রেনেড যখন মেরেছে তখন এটা ছত্রভঙ্গ হয়ে ন্যাচুরালি তখন সেটা অন্যদিকে মোড় নিয়েছে। এরকম কি হইতে পারে যে বিএনপি কেন্দ্রীয় ভাবে হয়তো ওরকমটা চায় নাই, যে পুলিশের মারা বা সাংবাদিকদের এগুলি করতে হয়তো চায় না, কিন্তু স্থানীয় ভাবে বিএনপির সাধারণ জনগণ আসলে খুব যারা বিএনপি সমর্থক আছেন তাদের। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, প্রত্যেক পুলিশ বলেন সাধারণ মানুষ বলেন প্রত্যেকটা কোনো মৃত্যুই কাম্য না, কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো কি যখন মব হয়ে যায় না তখন আপনি অনেককেই কন্ট্রোল করতে পারেন না। কিন্তু আমার এইটা বিশ্বাস হয় না, বা আমরা রাজনীতিবিদ হিসেবে এটা কোনো সময় বলি না কাউকে যে ভাই তুমি পিটিয়ে রাস্তায় একটা মানুষ মেরে ফেলো। এই না, অন্ততপক্ষে ওই রাজনীতি আমি দেখিনি বা আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু যখন মব হাতছাড়া হয়ে যায় তখন আর আপনি কি করবেন সেটা তো আর কারো হাতে থাকে না। দর্শকদের মধ্যে থেকে অনেকে জানতে চাইছেন, আমরাও জানতে চাইছি যে অনেকে এটি বলেন এবং আপনাকে এই প্রশ্নের উত্তর আগেও দিতে হয়েছে, আমি সেই জন্য পুরনো প্রশ্নটি আবার করছি যে জনাব আন্দোলন গ্রহণ পার্থ, আপনাকে রাজনৈতিক ময়দানে অনেক বেশি সক্রিয় দেখতে চায় জনগণ, অর্থাৎ রাজপথের আন্দোলনে এখন বিএনপি যে আন্দোলন করছে সেইখানে আপনাকে যথেষ্ট পরিমাণে সক্রিয় দেখা, আপনার বিপুল সমর্থন রয়েছে, কিন্তু আপনি মাঠে আন্দোলন করছেন না, এর কি কোনো স্পেসিফিক কারণ রয়েছে কিনা সেটা আমাদেরকে একটু না। এই কথাটা আমি এভাবে সেট করব না। আমাদের মাঠে যেই পরিমাণ লোক আছে বা যেই পরিমাণ আমরা অর্গানাইজ গত 4 বছরে করেছি, আমরা পলিটিক্যালি সেই মাইন্ডসেট বা ডিজাইন না বিএনপির বা আপনার জামাতের মতো আন্দোলন করার মতো। আমরা একেবারে করছি না তা না, আমরাও বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, আমাদের লোকজন অ্যারেস্ট হচ্ছে, কিন্তু অবশ্যই আমরা ওইভাবে ইকুইপড না যাতে করে আমরা নামতে পারি। এবং আমরা এই কারণে এমন না যে আমরা নামবো না, বা আমরা অবশ্যই সামনে নামবো, বাট অবশ্যই আমরা সেরকম ইকুইপড না যে এই নির্বাচন কমিশনও রাবার স্ট্যাম্প কাজই করবে যেটা আগের নির্বাচন কমিশনারও করেছে। প্রথমে যখন এসেছিল ডেফিনেটলি তো কাজ না করার আগে তো আপনি বলতে পারবেন না। সুতরাং এনাকে এতটুকুই আজাদ ভাইয়ের কথার সাথে আমি একমত যে পলিটিক্যাল যে ক্রাইসিস আমরা ক্রিয়েট করেছি, এই দেশের রাজনীতিবিদরা ক্রিয়েট করেছে, সেই পলিটিক্যাল ক্রাইসিস নির্বাচন কমিশন আমি একটু যে পলিটিক্যাল ক্রাইসিসের ক্ষেত্রে আমি এক ধরনের পোলারাইজেশন দেখি। যেমন আপনি 2018 নির্বাচনকে যত সহজে বাংলাদেশের সবচেয়ে খারাপ নির্বাচন একদম সহজে বলেন, 15 ফেব্রুয়ারি নির্বাচন 96 সালেরটা মাথায় রেখেই বলেন, মানে তুলনা করেন বা 15 ফেব্রুয়ারি নির্বাচনটা তো অ্যাকচুয়ালি ক্ষমতায় থাকার জন্য হয়নি। দ্য পারপাস ওয়াজ to have a caretaker government. So 15 ফেব্রুয়ারি নির্বাচনটা তো বিরোধী দল ছাড়াই নির্বাচন হয়েছে, ওটা তো কেউ যায়নি। নির্বাচনকে সাথে নেয়ার কথা আমি বলছি। আমার মনে হয় আমি আপনার সাথে কোনোভাবে এই ব্যাপারে তর্কে যাব না, বিকজ এটা কালচারের ব্যাপার। কি এখন আপনি যদি ক্যামেরা খুঁজতে থাকেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে, তো সেটা তো অন্য কথা। পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্রাইম হয়ে যায় যেখানে ক্যামেরা থাকে না। হ্যাঁ, লক্ষ কোটি ক্রাইম পৃথিবীতে হচ্ছে যেখানে তার ক্যামেরা রেকর্ডে থাকে না, এরকম বাট আরেকটা কথা মাথায় রাখতে হবে, দেখুন রাজনীতিতে কেউ জনমত ক্রিয়েট করে, কেউ রাজপথে আন্দোলন করে, দুইটাই আপনার দরকার। আমরা যে সরকারের
এগেইনস্টে কথা বলছি, আই এম শিওর এটারও একটা মূল্যায়ন আছে। আমরা যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমরা যে বস্তুনিষ্ঠভাবে সরকারের দাবিগুলিকে খণ্ডন করছি, আই এম শিওর দ্যাট হ্যাজ পলিটিক্যাল ইম্পর্টেন্স টু। বাট গণতন্ত্র নয় এই দেশে, শিক্ষাখাত শেষ এই দেশে। এই দেশে লুটতারাজ এমন লেভেলে চলে গিয়েছে যেটা আমার মনে হয় না যে বাংলাদেশ এটা কোনোদিন আগে কোনোদিন উইটনেস করেছে এই লেভেলে। এই দেশে মিডিয়ার উপরে যে ঘটনা ঘটছে, বিরোধী দলের উপরে যে ঘটনা ঘটছে, জিনিসপত্রের দাম, আজকে গার্মেন্টস এর এগেইনস্টে শ্রমিকদের এগেইনস্টে যে আন্দোলন হচ্ছে, শ্রমিক যে আন্দোলন করছে, খালের ঢাকার বাজারে যদি আপনি খবর নেন তাহলে আপনি ইমাজিন করতে পারবেন যে 500 টাকায় আপনি কোনো তৈ তরকারি পাবেন না, শুধু 1 কেজি চাল, আধা কেজি ডাল আর হলুদ মরিচ, এগুলি নিয়ে আপনার বাড়িতে আসতে হবে। মানুষ যে এই যে বাজারের দাম এত মানুষ বলছে, তাহলে এই মানুষরা কেন বলছে? তারা যদি এনাফ পেতো তাহলে তো তারা করতো না। তো আমার মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, আর আমি অন্য কিছু ডেভেলপমেন্ট দেখি না। আরেকটা কথা বলি, ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনি ব্যাংকের মালিক বলেন, যাদের মালিক বলেন, এদের মধ্যে ছোট ছোট মাফিয়া আছে। ওনারা যেভাবে প্রত্যেক ব্যাংকের মালিককে বলে, তুমি 2 কোটি দিবা, তুমি 4 কোটি দিবা, তুমি 5 কোটি দিবা, তোমার দিয়ে দিতে হবে এই টাকা নিয়ে যে তারপর বিভিন্ন তহবিলে জমা দিতে হবে। ওদের আনতে চাই জনাব পার্থ। একটি হচ্ছে যে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তার আগে কি বাংলাদেশে বিলিয়ন ডলার তো পাচার হয় নাই, সেগুলি দিয়ে বাংলাদেশে কি হয়েছে সেটা নিশ্চয় আপনি একটু বলবেন। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2023-এ কিন্তু আমি দেখতে পাচ্ছি 2013-14 থেকে 2022-23-এ করোনার একটি বছর বাদ দিলে প্রত্যেকটি বছর ডাবল ডিজিট গ্রোথ হয়েছে। সেটি হচ্ছে মাঝারি থেকে বৃহৎ শিল্পের উৎপাদন সূচকে। কিছু হয় নাই, অবকাঠামো ছাড়া কোনো উন্নয়ন হয় নাই, এই কথা কি আসলে ঠিক কিনা? মানে এটিও যদি আপনি না, আমি সেটা বলে নাই। না, অফকোর্স অবকাঠামো ছাড়াও অনেক উন্নয়ন হয়েছে, সেই ব্যাপারটা আই এম নট সেইং, বাট আমি কথার কথা বলছি যে আপনার মাথায় রাখতে হবে একটা জিনিস, যে এই লোকের হার্ট ভালো কাজ করছে। মানে কান্ট্রি ইজ লাইক এ হিউম্যান বডি, আপনার প্রত্যেকটা অর্গান কাজ করতে হবে। আপনার ব্রেন কাজ করছে না, আপনার হার্ট খুব ভালো কাজ করছে, কিডনি খুব ভালো কাজ করছে, ইউ ডোন্ট হ্যাভ আ হিউম্যান বিং, প্রপার হিউম্যান বিং। রাষ্ট্র পরিচালনা করতে সবাইকে করতে হবে। এবং আমার কথাটা হলো, শুনেন, সরকারকে খুশি করতে আমরা অনেক কথা বলি, ওই জবাবটা দেন 128 টাকা কেন ডলার হয়েছে। আপনি যদি যুদ্ধের কথা বলেন, এটার কথা বলেন, তো শাক সবজি মুরগি এগুলি কি রাশিয়া থেকে আসে? এগুলি অন্য জায়গা থেকে, চীনের দেশে তো যাচ্ছে। চীনের মতো ডিভ্যালুয়েট করেছে বাংলাদেশ ইচ্ছা করে টাকা, যাতে শ্রমিকদের বেশি টাকা দেয়া যায়। দেখুন, আমি একটা কথা বলি, আই এম নট অ্যান ইকোনমিস্ট, রাইট? আপনারা এগুলি ভালো বলতে পারবেন কোনটা, আমি খালি এতটুকু বলছি যে প্রতিদিনের ডে টু ডে যে জায়গাগুলিতে সেগুলি মানুষ অনেক কষ্টে আছে। এবং এটাও সত্যি কথা যে ওই যে পুলিশের এগেনস্ট একটা ক্ষোভও কাজ করে, সাংঘাতিক ভাবে ক্ষোভ কাজ করে। ন্যাচুরালি যেসব আপনার কর্মীরা 15 বছর পুলিশ দ্বারা নির্যাতিত, আর যখন পুলিশ তো আগেই কেউ, আওয়ামী লীগ বিএনপি লড়াই করতো, পুলিশ মাঝখান দিয়ে ঠাকাতো, এখন আওয়ামী লীগ আর পুলিশ মিলে বিএনপি কে মারে। তো এখন দেখা যায় যে বিএনপি বা জামাত বা অন্য যারা আছে রাজপথে কাজ করে, তাদের কাছে পুলিশ একটা অপোনেন্ট হয়ে দাঁড়িয়ে থাকে। তো সুতরাং ওই রিঅ্যাকশনটা সত্যি কি বিএনপির কর্ম না, এটা তো আসলে এটা সত্যি কথা বলতে ষড়যন্ত্র তত্ত্বর ব্যাপারটা না, এটা তো রিয়ালিটি যে আওয়ামী লীগের এর আগেও যথেষ্ট অনেককেই পাওয়া গিয়েছে যে পেট্রোল হাতে পাওয়া গিয়েছে বা আগুন দেওয়ার জন্য পাওয়া গিয়েছে। তার মানে আমি এটা বলছি না যে এই মারামারি বা এই পুলিশ হত্যা আওয়ামী লীগ বা এই করেছে ও করেছে, বাট এটা পসিবিলিটি তো আমরা আগে দেখেছি যে যদি 10টা বাস করানো হতো, 5টা বাস যদি বিরোধী দল পড়ায়, তাহলে আরেকটা দেখা যায় 5টা বাস দেখা যাচ্ছে সরকার দলও পড়াচ্ছে। এই ধরনের সিচুয়েশন আওয়ামী লীগের মাইদুল সাহেব আপনার একসময় প্রেস কনফারেন্স করছে, আপনার পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ছিল। এছাড়াও পুলিশও অনেক ছাত্রলীগ কর্মীকে অনেক একসময় অ্যারেস্ট করেছে, হাতে পেট্রোল সহ। আপনার কাছে যেতে চাই জনাব আব্দুল রহমান পার্থ, আপনি শ্রমিকদের, বিশেষ করে পোশাক শ্রমিকদের যে মজুরির দাবিতে আন্দোলন এবং সেটিকে আসলে কিভাবে দেখেন সেটি বলে যদি আপনি কোনো মন্তব্য করতে চান। অনেকেই বলে থাকেন যে আমাদের শ্রমিকরা আসলে নানাভাবে বঞ্চিত হন, সেই জায়গায় আপনি কোনো মন্তব্য করবেন কিনা, সেটি মন্তব্য করলে আমি একটু প্রশ্নে আসি আপনার কাছে। না, আমি এতটুকু মন্তব্য করব যে দেখুন, আই এম আ পলিটিশিয়ান এবং আমি এই জিনিসটাকে পলিটিক্যালি সবসময় পলিটিক্যালি হ্যান্ডেল করার পক্ষে এই ব্যাপারটাতে। তো আমি যে কথাটা আগেও যেটা বলেছি যে বাংলাদেশের মন্ত্রীদের একটা সাংঘাতিক ক্রাইসিস আছে। আমি হয়তো জানিও না শ্রমিক মন্ত্রীকে,
তো কে এই দায়িত্ব নিচ্ছে, কার কি গ্রহণযোগ্যতা আছে, বিকজ ন্যাচারালি বিজনেস কমিউনিটি যেখানে স্ট্রিক্ট হবে এবং শ্রমিকরা যেখানে ন্যায্য দাবি করবে, তার মাঝখানে ব্যালেন্স করার জন্যই পলিটিশিয়ানের কাজ। তো আমি জানি না কোন পলিটিশিয়ান এখানে কাজ করছে, বা এই ক্রাইসিসটা হঠাৎ করে এত দূরে গেল কেন। সবার আগে বাংলাদেশ সত্য, আওয়ামী লীগ বিএনপির বাইরে। আর বাংলাদেশের দ্য গোল্ডেন ভয়েস অফ দ্য কান্ট্রি হলো এই শ্রমিকরা আর বিদেশে যারা কাজ করে। এই শ্রমিকরাই এই স্টেটকে সোনার বাংলা বানিয়েছে। এই যত পদ্মা সেতু বলেন, যাই হয়েছে, 10,000 কোটি টাকার কাজ বা 5,000 কোটি টাকার কাজ, 10,000 কোটি টাকা যাই হোক, চুরি যার, কিন্তু এই বিদেশিদের টাকা আর আপনার ভাইদের মতো উদ্যোক্তারা যারা এই গার্মেন্টস বানিয়েছেন এবং এখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছেন, ওই টাকা দিয়ে করেছেন। তো আমার মনে হয় যে এই জিনিসটাকে আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে সরকারের একদম উচ্চ মহল থেকে এবং শ্রমিকদের সাথে বসে পলিটিক্সকে বাইরে রেখে এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলা উচিত। ধন্যবাদ। আমার প্রশ্ন আপনার জন্য, আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান সাহেবের সাহস থাকলে দেশে আসা উচিত। আপনি কি মনে করেন জনাব রহমানের দেশে ফিরার উদ্যোগ নেওয়া উচিত, নাকি তাকে দেশের বাইরে রাখার জন্যই এরকম রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে? জনাব আদিলুর রহমান পান্থ। না দেখুন, আপনি তো যেটা বললেনই, সেটা রাজনৈতিক বক্তব্যের কথা আপনি বললেন। তো রাজনৈতিক বক্তব্য তো আসলে মাঠে বড় বড় নেতারা অনেক কথাই বলে, বাট আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে মনে করেন যে তারেক রহমান সাহেবের এই মুহূর্তে দেশে আসা উচিত কিনা, আমি আমার জায়গা থেকে আমি তো বিএনপি কে রিপ্রেজেন্ট করি না, আমার জায়গা থেকে আমি মনে করি না ওনার এই দেশে আসা এই মুহূর্তে উচিত না। স্পেশালি এই গভর্নমেন্টের যে বিএনপি কে এলিমিনেট করে দেওয়ার বা সর্বশেষ করে দেওয়ার একটা প্রয়াস, সেটাকে সাকসেসফুল হতে দেওয়ার কোনো কারণই আমি দেখতে পারি না। এবং আরেকটা জিনিস আপনি নোটিস করবেন যে তারেক রহমান সাহেব ওখানে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে, এবং পুলিশ বলেন, প্রশাসন বলেন, সবই তো আওয়ামী লীগের কাছে জনপ্রিয়তা ছাড়া। তো তারেক রহমান সাহেব যেভাবে ওনার নেতৃত্বে 10 লক্ষ 12 লক্ষ বা যেই লোক হচ্ছে বা যেই মিটিং গুলি করেছে বা যেভাবে কাজটা করেছে, তো আই ফাইন্ড হিম ভেরি অ্যাকমপ্লিশড এই সাংগঠনিক এই ব্যাপার থেকে। তা উনি কেন এই দেশে আসবেন, যেই দেশে আসার সাথে সাথেই এই মুহূর্তে সরকার ওনার উপরে ঝাঁপিয়ে পড়বেন এবং সাংঘাতিক ভাবে বিএনপির মোরাল ডাউন হবে। তো আমার মনে হয় উনি যেখানে বসে রাজনীতি করছেন, আমার মনে করি এটাই ঠিক আছে এখন এই মুহূর্তে। না, জাস্ট আরেকটি প্রশ্ন, জনাব তারেক রহমান দেশে আসলে হয়তো উনি গ্রেপ্তার হতে পারেন, হয়তো তাকে কিন্তু জনাব তারেক রহমানের ডাকে তো অনেক মানুষ গ্রেফতার হচ্ছেন, তার ডাকে আন্দোলন করছেন। তো সেটা আরেকটা একটা মানে একটা এরকম কথা কি আসলে বলা যায় না যে তিনি খুব আরামে থেকে দূর থেকে মানে, কারণ এই আন্দোলন যদি সফল হয়, সবচেয়ে বেশি মানে যেটাকে মনে হচ্ছে ভালো জায়গায় থাকবেন তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, আরো বড় হবেন, কিন্তু আন্দোলন করবে হচ্ছে সাধারণ মানুষ। এটা এক ধরনের স্বার্থপরতা হইল কিনা? এটা কি সবার ক্ষেত্রে হয় নাই সব সময়? যুদ্ধ তো তাবু থেকেই নিয়ন্ত্রিত হয় সব সময়। না, যদি আপনি তো যুদ্ধকে সবসময় তাবু থেকেই নিয়ন্ত্রিত হতে দেখছেন। সবচেয়ে বেশি বেনিফিটেড তারেক রহমান হবে বা বিএনপি হবে, নট নেসেসারি, বা ওই বেনিফিটের কথা এখন আমরা চিন্তা করি না। এই দেশে আওয়ামী লীগ বিএনপির পাশেও গণতান্ত্রিক কামী কিছু মানুষ আছে যারা 15 বছর ভোট দেয় নাই, বা তারা চায় যে জনগণ মানুষের, এই পলিটিশিয়ানরা মানুষের কথা বলে। আমার মনে হয় ওই মানুষদের বেনিফিট সবচেয়ে বেশি হবে। তারপর বাংলাদেশে রাজনীতি এখন একটা ডজি জায়গায় চলে গিয়েছে। নেসেসারিলি যে এই দেশে একটা তত্ত্বাবধায়ক হয়েছে একটা নির্বাচন হবে, বা ওই তত্ত্বাবধায়ক 3 মাস থাকবে, বা ওই তত্ত্বাবধায়ক থেকে আরো অ্যাম্বিশিয়াস কোনো মানুষ আসবে না, এরকম অনেক ধরনের অ্যাঙ্গেলই থাকতে পারে এখানে। আপাতত ব্যাপারটা হলো যে মানুষের ভোটাধিকার, বলেন মানুষের ভোটাধিকার রক্ষা করা, কিন্তু এরকম অ্যাঙ্গেলের কথা আওয়ামী লীগও বলছে যে তত্ত্বাবধায়ক সরকার আসলে অন্য পক্ষ বা তৃতীয় পক্ষ এরকম হতে পারে।